সেদিনের সে ঘটনার পর কেটে গেছে টানা 3টে মাস। গত 3 মাসে ঘটেছে কত কাহিনী। মাহিরা সেজে চলে গেল। চাচু আর কাকিমণি ওকে সেদিন সন্ধ্যা নাগাদ বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই, তবে কোনো ঘটনা ওরা তিনজনের ব্যাখ্যা করেনি। এরপর সপ্তাহ ঘুরতে ওরা ফিরে গেল জাপানে। দুর্জয়ের পরিবারের কাছে যতটুকু বিনয় ধরে রেখে ভুল স্বীকার করে নেওয়া যায় নিয়েছিল কাকিমণি, চাচু। দিলরুবা এহসানের রাগ ষোলো আনা থাকলেও বড় ছেলের জন্য সেদিন কিছুই প্রকাশ করতে পারেনি। সেই 7 দিন মেহেক চেষ্টা করেছিল মাহিরার সঙ্গে আলাদা কথা বলতে, বলেনি মাহিরা, সুযোগই দেয়নি। পুরোপুরি সেদিনের ঘটনার পর মানসিকভাবে ভীষণ হতাশাগ্রস্ত ছিল মেহেক। 3 মাস সময়ের ব্যবধানে সময়ের সঙ্গে নিজেকে কিছুটা মানিয়ে নিয়েছে। এই তো গত সপ্তাহে ইয়ার ফাইনালটা কোনো রকম শেষ করে উঠতে মনে হলো ওর জীবন আর চলছে না, কোথাও যেন আটকে গেছে, আর চলছে না। এর মধ্যে ওর মামাতো বোন তিন্নি এলো ওদের বাড়িতে। তিন্নি চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করছে। সামনের সপ্তাহ থেকে তার ইন্টার্নশিপ শুরু হবে। মাঝের এই ছুটির দিনগুলো কাটাতে বেড়াতে এসেছিল ফুপি বাড়ি। তিন্নি সেই বিয়েতে আসতে না পারলেও ঘটনার কি ঘটেছিল সব কিছু শুনেছে মেহেকের থেকে। তেমন কি বুঝতে পারে ঘটনাটা 3 মাস পার হলেও মেহেক এখনও স্বাভাবিক না। ও আসলে বিষয়টা থেকে এখনও বেরিয়ে হতে পারেনি। চোখের সামনে বোনকে এভাবে ভুগতে দেখে বলল, চল তুই ঘুরে আসবি চট্টগ্রাম থেকে, তোকে ওখানকার সব কিছু ঘুরিয়ে দেখাবো, তোর একটু ঘোরাঘুরি দরকার। মেহেকের ইচ্ছা থাকলেও বলে লাভ নেই আপু, আব্বু আম্মু অত দূর যেতে দিবে না। তোর চিন্তা করতে হবে না, ফুপা ফুপিকে আমি ম্যানেজ করব। প্রথমে রাজি না হলেও তিন্নি জোরাজুরিতে তারা শেষমেশ রাজি হয়। সারা জীবন স্কুল কলেজের পিকনিক স্পটে যে মেয়েটা কখনো যাওয়ার অনুমতি পায়নি পরিবার থেকে, সে আর চট্টগ্রাম যাওয়ার অনুমতি পেতে একটু হলেও আনন্দ অনুভব করলো। এরপর ওরা 2 জুলাই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ইদানিং আবহাওয়া ভীষণই খারাপ। টানা 4-5 দিন বৃষ্টির পর আজ সামান্য রোদ উঠেছে। মেহেক ওখানে থাকার পারমিশন পেয়েছে মাত্র 3-4 দিন। মেহেকের বাবা আসার সময় বলে দিয়েছে সামনের সপ্তাহে উনি গিয়ে এই মেয়েকে নিয়ে আসবে। আর সন্ধ্যা নাগাদ মেহেক এসে পৌঁছালো তিন্নিয়াপুর বাসায়। এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এদিকের পাহাড়ি রাস্তাগুলো খাদে খাদে পানি জমেছে। তিনি মেডিকেল লাইফের প্রথম 2 বছর মেডিকেল কলেজের হলে থাকলেও এখন থাকে বাসা ভাড়া করে। এই বাড়িটাতে গত মাসে উঠেছে তিন্নি, একেবারে নিচতলায়। কি দেখে শুনে যেন উঠেছিল। বাসাটা সুন্দর হলেও মশার ভারী উপদ্রব। ভেজা জামাকাপড় ছেড়ে উঠে তিন্নি ঢুকলো রান্নাঘরে। এই বেলায় আর নতুন করে কিছু রান্না করতে হবে না ওদের। ফুপি রান্না করা মাংস ভাত সব কিছু দিয়ে দিয়েছে, গরম করলেই হবে। তিন্নি খাবারগুলো বক্স থেকে বের করতে করতে বলে, এই বাসাটা খুব একটা ভালো না বুঝলি মেহেক, তার উপর নিচতলা। আমি যে কোন বুদ্ধি কোথায় রেখে এখানে উঠেছিলাম কে জানে। বাড়িতে ভালো একটা গেটও নেই। আগামী মাসেই বাসা পাল্টে ফেলবো। মেহেক কিছু বলে না। ও জামা কাপড় পাল্টে এসে রান্নাঘরে ঢুকে। তিন্নি খাবারগুলো গরম করতে চুলায় তুলে দেয়, বলে একটু ওয়েট কর, চা বানিয়ে আনছি। এভাবে 2টো দিন কেটে যায় মেহেকের, কিন্তু ঘোরাঘুরি কিচ্ছু হয় না। হবে কিভাবে? আবহাওয়া যে ওর সঙ্গে শত্রুতা করছে। সেদিন আসার পর থেকে এখনও বৃষ্টি ফোঁটা থামেনি। খবরের হেডলাইনগুলোতে বন্যার নিউজ দেখা যাচ্ছে। আবহাওয়ার এমন ভয়াবহতা আর 3-4 দিন থাকলে চট্টগ্রামের মানুষগুলো দুর্যোগের শিকার হবে। ওদিকে মেহেকের মা বাবা ফোন করে উতলা করে দিয়েছিল। ভদ্রলোক আজই আসতে চেয়েছিল মেয়েকে নিতে, কিন্তু তিন্নির জন্য পারেনি। তিন্নি এক প্রকার বিরক্ত হয়ে ফুপিকে বলেছে, মেহেক তোমাদের মেয়ে, আমি কিছুই হই না তোমার? বন্যায় তোমার মেয়ে ভেসে গেলে আমি কি রাস্ত থাকবো? আর তোমরা এত চিন্তা করছো কেন? আমি কি নতুন এখানে? আমার কি অভিজ্ঞতা নেই এখানকার পরিবেশ সম্পর্কে? আর আমি কি ছোট বাচ্চা যে বোনের খেয়াল রাখতে পারবো না? ফুপাকে পাগলামি করতে নিষেধ করো। এই বৃষ্টি বাদলে এত পথ আসা এতটাও সহজ না। আবহাওয়া ঠিক হলে তোমাদের মেয়েকে তোমাদের হাতে তুলে দিয়ে আসবো। রবিবার সকাল থেকে বৃষ্টি থেমে গেলেও শোষো বেগে হাওয়া বইছে। আজ তিন্নি ফার্স্ট ইন্টার্নশিপ ডে। সকাল সকাল মেয়েটা রেডি শেডি হয়ে বেরিয়ে যেতে বোনকে উদ্দেশ্য করে বলে যায়, সব কিছু ঘরের মধ্যে পাবে, বাইরে বের হতে হবে না, দরজা ভেতর থেকে লক করে বসে থাকবি, কেউ ডাকলে দরজা খুলবি না। আমি 6টা নাগাদ চলে আসবো, তারপর তোকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে আসবো। ফোন কাছে রাখবি, আমি ফোন করার সঙ্গে সঙ্গে যেন তোকে পাই। মেহেক আপুর কথায় সায় জানায়। তিন্নি বেরিয়ে যেতে সুন্দর মতো দরজা আটকে দেয় মেহেক। ওইদিকে তিন্নি বাড়িওয়ালা আন্টিকে ডেকেও বলে যায় তার বোনের দিকে খেয়াল রাখতে। ও নতুন মানুষ তাই। এখানে মেহেকের বোরিং লাগার মতো কিছুই নেই। জানলা খুলে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। ছোট বড় দূরবর্তী পাহাড়গুলোর একাংশ দেখতে পাওয়া যায়। বুকসেল ভর্তি কত শত বই। মেহেক চাইলে ওগুলো পড়েও সময় কাটাতে পারবে। ফোনে সিরিজ দেখবে, গান শুনবে, সব কিছু মিলিয়ে ভালোই লাগছে মেহেকের। সারাদিন একাকী কাটানোর পর ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যায় 6টা ছুঁইছুঁই। তিন্নির কথা মতো মেহেক নিজের মতো করে সময় কাটাচ্ছিল। জানালায় জমে থাকা বৃষ্টির ফোঁটার বাইরে সবুজ পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে মনটা একটু হালকা হয়ে গিয়েছিল খেয়ালই করেনি। কিন্তু 6টা বাজতে মেহেকের বুকের ভেতর স্যাত করে উঠল।
উঠলো। তিন্নির তো আসার কথা এই সময়। মোবাইলটা হাতে তুলে স্ক্রিন অন করতেই দেখলো একটা মিস কল, সাথে একটা খুদে বার্তা, মেহেকরে আটকে গেছি। আমার এক ব্যাচমেট হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। ও কনসেপ্ট করার পর থেকে এমনিতেই উইক ছিল, আজ ব্লিডিং শুরু হয়েছে। ইমার্জেন্সিতে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। ওর ফ্যামিলির কেউ চলে এলে আমি চলে আসবো। তুই প্লিজ দরজা লক করে সাবধানে থাকিস। বার্তাটা পড়ে মেহেকের গলা শুকিয়ে এলো। অজানা এক ভয় তার শ্বাসশরীর হিমস্রোত বইয়ে দিল। এই অচেনা শহর, নিস্তলের এই বাসা, যার একটা ভালো গেট পর্যন্ত নেই, সেখানে একা একা রাত কাটানোর কথা ভেবে বুক কেঁপে উঠলো তার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিন্নি নাম্বার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে শুধু রিং বাজছে, রয়েছে ব্যস্ততার আওয়াজ। বুঝতে পারলো ওখানে পরিস্থিতি বেশ জটিল। বাইরের আকাশ ক্রমশ কালো হয়ে আসছে, দমকা হাওয়ার সাথে গুড়গুড় শব্দ ও মেঘ ডাকছে। মেহেক আর এক মুহূর্ত দেরি না করে ঘরটার সমস্ত জানালা শক্ত করে আটকে দিল। সদর দরজার সিটকেনিটা তুলে দিয়ে চাবি ঘুরিয়ে দিল। বুক কাঁপছে থরথর করে। রান্নাঘর থেকে একটা গ্লাসে পানি এনে গিলে খেলো, তবু যেন গলা দিয়ে পানি নামতে চাইছে না। ঘরের একটা মাত্র বাতি জ্বালিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। মাঝে বাড়িওয়ালা আন্টি এসে ওর সঙ্গে কিছু সময় গল্প করে মুরগির ঝাল ঝাল তরকারি পাঠালো। তবে এই রাতে মেহেক আর কিছুই খেলো না। রাত 9টা নাগাদ তিন্নি কলে নিশ্চিত করে জানিয়ে দিল ও আজ রাতে ফিরতে পারছে না। ওর ফ্রেন্ডের অবস্থা খুবই খারাপ। খারাপ আবহাওয়ার কারণে ওর হাজব্যান্ডের আসতেও দেরি হচ্ছে, হয়তো ভোর রাত হয়ে যাবে। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা হয়তো 2টো কিংবা 2:30 ছুঁই ছুঁই। টানা বৃষ্টির সাথে হু হু করে বাইরে বাতাস বইছে। হঠাৎ করে রাতের সেই থমথমে নিস্তব্ধতা চিরবিকট একটা শব্দে কেঁপে উঠল চারপাশ। বিদ্যুৎ চমকেছে বিস্ফোরণের মতো শব্দ করে। ধরফড় করে বিছানা থেকে উঠে দাঁড়ালো মেহেক। বুক ফেটে বেরিয়ে আসতে চাইলো আর্তনাদ। ঠিক তারপরে এই দরজা এলো পাথারি ধাক্কার শব্দ। কেউ যেন মরিয়া হয়ে বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করছে। ভয়ে জমে গেছে মেহেক, ঠোঁট কাঁপছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। তিন্নির বলা কথাগুলো কানের কাছে হাতুড়ির মতো বাজছে। কেউ ডাকলে দরজা খুলবি না। দরজায় আঘাতের শব্দ আরও বাড়ল। ঠিক তখনই বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, ভীষণ ক্লান্ত, যা শুনে মেহেকের হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। দরজাটা একটু খুলুন প্লিজ, আমাদের খুব বিপদ, সাহায্য দরকার, দয়া করে দরজাটা খুলুন। মেহেক পাথরের মতো দাঁড়িয়ে রইল। এই মাঝরাতে নির্জন এই নিস্তলার বাসায় কে সাহায্য চাইতে আসবে? কিন্তু বাইরে তখন রক্তে ভেজা এক পুরুষের চাপা আর্তনাদ শোনা গেল, সাথে সাথে ভারী বুটের আওয়াজ। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সাধারণ কেউ নয়, তারা বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল অপারেশন টিম। দেশে জলসীমায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর জলদস্যুদের আস্তানায় হঠাৎ হানা দিয়েছিল তারা। রক্তক্ষয়ী এক অপারেশন শেষে গুরুতর আহত এক জলদস্যুকে গ্রেপ্তার করে নিয়ে ফেরার পথে শত্রুর মাইন বিস্ফোরণ আর অম্বুশের মুখে পড়ে দলটি। ক্যাপ্টেন দুর্জয় এহসানের টিম এখন মারাত্মকভাবে আহত। দুর্জয় নিজের কাঁধ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। তার ঠিক পাশে দুজন জুনিয়র অফিসার তাকে শক্ত হাতে চেপে ধরে রেখেছে। শত্রু তারা খেয়ে তাৎক্ষণিকভাবে পৌঁছাতে এই নির্জন এলাকাটায় তাদের নিরাপদ আড়াল মনে হয়েছিল। এই নিস্তলার বাসার ভাঙা গেট পেরিয়ে বারান্দায় এসে আশ্রয় নিয়েছে তারা। সব যুদ্ধ বুক ফুলিয়ে করা যায় না। মাঝে মধ্যে পরিস্থিতি এমনও হয় সেখানে আগে নিজেদের পিঠ বাঁচিয়ে চলতে হয়। দরজার ওপাশে রক্তে ভেজা হাতে দরজায় চাপ দিয়ে দুচোয় হাঁপাতে হাঁপাতে আবার সহকর্মীদের বলে, বিরক্ত করছো লোকদের, আমি চাই না এত রাতে মানুষজন আমার জন্য বিরক্ত হোক। ওই দুইজন শুনলো স্যারের কথা। তারা ভীষণ নরম কণ্ঠে চাপা শব্দে আওড়ায়, দরজাটা খুলুন প্লিজ, আমার একজন অফিসারের রক্তক্ষরণ বন্ধ করতে হবে। আমরা নৌবাহিনীর কর্মকর্তা, বিশ্বাস করুন আপনার কোনো ক্ষতি হবে না। নৌবাহিনীর কর্মকর্তা শোনার পরও মেহেকের ভয় কাটে না। ও নিভু কণ্ঠে জানতে চায় আপনাদের অফিসারের নাম কি। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তর আসে, দুর্জয়, ক্যাপ্টেন দুর্জয় এহসান।